হ্যালো অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে আরএস জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অস্থিত পৃথিবীর আজকে তোমাদের পেজ নাম্বার 7, 8 এবং 9 এইটা নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর যারা একদম নতুন ভিডিওটা দেখছো অবশ্যই আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও, যাতে আপডেট ভিডিওগুলো পেতে কোনো অসুবিধা না হয়। তো চলো আজকে অস্থিত পৃথিবী সম্পর্কে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করি। আমরা যে পৃথিবীর উপরে বাস করে আছি, আপাত দৃষ্টিতে বা আপাতভাবে শান্ত এবং স্থির বলে মনে হয়, কিন্তু কিছু কিছু ঘটনা আমরা যখন শুনি বা দেখি, যেমন অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ধস প্রভৃতি বিষয় যখন আমরা দেখি বা প্রভৃতি ঘটনাগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমাদের ধারণাটা পুরো বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, ভূপৃষ্ঠে স্খলন ঘটছে, পর্বত সৃষ্টি হচ্ছে, ধস নামছে, হিমানি সম্প্রপাত হচ্ছে, প্রভৃতি ঘটনাগুলো ঘটছে। আর এই ঘটনাগুলো ঘটে চলা এই ঘটনাগুলোকে বিজ্ঞানীরা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে কি ভূপৃষ্ঠের চলন বা সরণ, অর্থাৎ ভূপৃষ্ঠ চলছে। তো কেন চলছে, কি কারণে চলছে, সেটা আমরা কিন্তু অবশ্যই আজকে আলোচনা করব। আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা কিন্তু প্রতিনিয়ত সরছে, কিন্তু এটা আমরা বুঝতে পারছি না। আমরা জানি যে আমাদের ভূপৃষ্ঠ প্রতিনিয়ত কিন্তু কম্পন সৃষ্টি করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। যেগুলো যখন বড় আকার ধারণ করছে তখনই আমরা এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো চলো দেখে নেই আলফ্রেড ওয়েগনার, সেই ওয়েগনারের যে মহী সঞ্চরণ তত্ত্ব, সেই মহী সঞ্চরণ তত্ত্ব থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড নিয়ে অবস্থান করত। আর একে আমরা বলতাম কি তখন প্যানজিয়া। এটাকে কি বলা হতো? প্যানজিয়া বলা হতো। আর এই প্যানজিয়া অবস্থানের এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর, অর্থাৎ এই স্থলভাগটার চারিদিকে যে বিরাট মহাসাগর ছিল তার নাম হচ্ছে কিন্তু প্যান্থালাস। পরবর্তীকালে এই প্যানজিয়া, যেটা আমরা স্থলভাগের ভূখণ্ড বলছি, স্থলভাগ, সেই প্যানজিয়া কিন্তু বেগে গিয়ে বিভিন্ন দিকে কিন্তু সঞ্চালিত হয়।
কিন্তু মহীসঞ্চরণ তত্ত্ব থেকে বিশেষ করে কিভাবে মহাসাগর সৃষ্টি হয়েছিল, কিভাবে পর্বত সৃষ্টি হয়েছিল, কিভাবে ভূমিকম্প হয়, কিভাবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, এই সমস্ত ঘটনাগুলোর কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এতে পাওয়া যায় না। আর এই সমস্ত ধারণার উপরে ভিত্তি করে 1960-এর দশকে বিশেষ করে যে প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে কিন্তু বিশেষ করে ভূমিরূপ বিদ্যা একটা যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকমের যে প্রাকৃতিক বিষয় আছে সেই বিষয়ের কিন্তু সুস্পষ্ট একটা ধারণা এবং সম্পূর্ণ একটা কিন্তু ব্যাখ্যা দিতে পারা যায়। তো এই যে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি, এই প্লেট টেকটনিক থিওরি বিশেষ করে পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা কিন্তু এই পাত সংস্থান সম্পর্কে কিন্তু গবেষণা করেছে। আর এই ভূবিজ্ঞানীদের মতে কি বলা হচ্ছে, পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত, আর এগুলিকে বিজ্ঞানীরা এক একটি পাত বলেছেন। আর এই পাতগুলো কিন্তু কোনো কোনো পাত এক একটা মহাদেশ জুড়ে হতে পারে, কোনো কোনো পাত বা প্লেটগুলো এক একটা মহাসাগর জুড়ে হতে পারে, কোনো কোনো প্লেট বা পাতগুলো এক একটা দেশ জুড়েও কিন্তু হতে পারে। এই পাতগুলো কিন্তু গড়ে বিশেষ করে ভূপৃষ্ঠ থেকে বহির্গুরুমণ্ডল, সেই বহির্গুরুমণ্ডলের যে অ্যাস্ট্রোস্ফিয়ার আমরা পড়েছি এর আগের ক্লাসে, সেই অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর পর্যন্ত কিন্তু এই পাতগুলো বিস্তৃত। আর পিচ্ছিল ওই অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ওই পাতগুলো খুব ধীর গতিতে কিন্তু কি হচ্ছে, সঞ্চারিত হচ্ছে। আর এর কারণ হচ্ছে এই যে অ্যাস্ট্রোস্ফিয়ারের যে পরিচলন স্রোত, সেই পরিচলন স্রোত হচ্ছে কিন্তু এর প্রধান কারণ। আর এই পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো কোনো কোনো প্লেট পরস্পর সামনাসামনি চলে আসছে, কোনো কোনো প্লেট পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, কোনো কোনো প্লেট এরকম একে অপরকে এগিয়ে পাশাপাশি এগিয়ে যাচ্ছে। এর ফলে এই পাত সীমানা বরাবর অংশগুলিতে অগ্ন্যুৎপাত হচ্ছে, মঙ্গল পর্বত বা সমুদ্র খাত বা দ্বীপমালা সৃষ্টি হচ্ছে। এইরকম পৃথিবীতে কিন্তু প্রধান 7টি বড় প্লেট আছে, 8টি মাঝারি প্লেট আছে এবং 20টি কিন্তু অসংখ্য 20টি কিন্তু ছোট প্লেট আছে। এই 7টা বড় প্লেট কি? ইউরেশীয় প্লেট, ভারতীয় প্লেট, উত্তর আমেরিকা প্লেট, দক্ষিণ আমেরিকা প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, আফ্রিকা প্লেট এবং আন্টার্কটিকা প্লেট। এই 7টা কিন্তু বড় প্লেট অবস্থান করে আছে। তো এইবারে সেই প্লেটগুলো কিভাবে চলাচল করে সেইটা আমরা এবারে জানব, অর্থাৎ পাতের চলন ও ভূতাত্ত্বীয় ঘটনা। আমরা এর আগে বলেছি এই পাতগুলো সর্বদা কিন্তু ধীর গতিতে সঞ্চরণশীল, মানে কেউ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, কেউ পরস্পরের কাছাকাছি চলে আসছে, কেউ একেবারে একে অপরকে
একে অপর থেকে আবার এগিয়ে চলেছে পাশাপাশিভাবে। সাধারণভাবে দেখা যায় সমুদ্রের যে তলদেশ, সেই তলদেশের পাতের যে সীমানা, সেই সীমানা বরাবর দুটি প্লেট পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হচ্ছে, আর তা দিয়েই কিন্তু ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা আর তা থেকে কিন্তু সেই ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা সে কিন্তু বেরিয়ে আসছে। আর এই ম্যাগমা পরে ধীরে 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 শীতল ও কঠিন হয়ে কিন্তু নতুন একটা ভূত্বক বা পাত এবং সমুদ্রের তলদেশে কিন্তু মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করছে। আর এইরকম ভাবে যেহেতু পাতগুলো পরস্পর থেকে দূরে সরে গেছে, যার ফলে মাঝখান থেকে ম্যাগমা বেরিয়ে এসেছে, এই জন্য এই পাত সীমানাকে আমরা বলব অপসারী বা গঠনকারী পাত সীমানা। আর এই অঞ্চলে কি হবে? ভূমিকম্প, অগ্নুৎপাত একটা স্বাভাবিক ঘটনা। বিশেষ করে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর বৃহত্তম মহাসাগর, এই মহাসাগরের তলদেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে, যেটা অপসারী বা গঠনকারী পাত সীমানা আমরা বললাম। এবারে যেটা আসবো আমরা অভিসারী বা বিনাশকারী পাত সীমানা। অনেক সময় দুটো প্লেট পরস্পরের দিকে যদি অগ্রসর হয়, তাহলে দুটো প্লেটের মধ্যে সংঘর্ষ হবে। আর এই দুটো প্লেটের মধ্যে যে প্লেটটা ভারী, অপেক্ষাকৃত ভারী, সেই ভারী প্লেটটা হালকা পাতের নিচে কি করবে? হালকা পাতের নিচে কিন্তু প্রবেশ করবে। এর ফলে যে পাতটা নিচে চলে গেছে সেই পাতটার গলন শুরু হয়ে যাবে। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যায় প্রচন্ড উত্তাপ, 33 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে, 33 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে। তাহলে সেই যে পাতটা যাচ্ছে, সেই পাতটা কিন্তু নিচের দিকে যাওয়ার পরে কিন্তু পাতের গলন শুরু হয়ে যায়। আর যখন এই গলন শুরু হয়ে যায় তখন কিন্তু সমুদ্র খাতের সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। আর এই অঞ্চলে কিন্তু প্রতিনিয়ত কি হবে? ভূমিকম্প বা অগ্নুৎপাতের ঘটনা কিন্তু ঘটবে। এবার যদি দুটি পরস্পরমুখী যদি সামুদ্রিক পাত হয়, তাহলে তাদের উপরের যে পলি, সেই পলিটা ভাঁজ খেয়ে কিন্তু দ্বীপ ও দ্বীপপুঞ্জের সৃষ্টি হবে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, সেই পশ্চিম উপকূল বরাবর যে জাপান আছে বা তার সন্নিহিত যে দ্বীপপুঞ্জগুলো আছে, সেই দ্বীপপুঞ্জগুলো কিন্তু এভাবেই গড়ে উঠেছে। আবার পাতগুলোর মধ্যে একটি যদি সামুদ্রিক হয় আর একটা প্লেট যদি মহাদেশীয় হয়, তাহলে এদের মাঝের যে পলি, সেই পলি ভাঁজ খেয়ে কিন্তু ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়। যেমন আমেরিকার পশ্চিম ভাগে আছে আমরা জানি রকি পার্বত্য অঞ্চল, আর উত্তর আমেরিকার পশ্চিম ভাগে যেমন রকি পার্বত্য অঞ্চল, আর দক্ষিণ আমেরিকার পশ্চিম পাশে যেমন আন্দিস পার্বত্য অঞ্চল। এই দুটো পার্বত্য অঞ্চল কিন্তু
বিশেষ করে আমেরিকার, উত্তর আমেরিকার পশ্চিমে রকি, দক্ষিণ আমেরিকার পশ্চিমে যে আন্দিস, এই যে পর্বতমালা, এই পর্বতমালা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটা সামুদ্রিক প্লেট আর একটা হচ্ছে কি মহাদেশীয় প্লেট, পরস্পরের দিকে এগিয়ে আসবে। আবার পাত দুটো যদি মহাদেশীয়ই হয়, তাহলে এদের সংঘর্ষের ফলে মাঝখানের যে সংকীর্ণ সমুদ্রের যে পলি, সেই সমুদ্রের পলি কিন্তু ভাঁজ খেয়ে যাবে, ভাঁজ খেয়ে কিন্তু ভঙ্গির পর্বতের সৃষ্টি হবে। অর্থাৎ দুটো যদি মহাদেশীয় প্লেট হয়, দুটো প্লেট পরস্পর দিকে এগিয়ে আসলে ওদের মধ্যবর্তী স্থানে যদি কোনো অগভীর সমুদ্র থাকতে পারে বা সেখানে পলি থাকতে পারে, পলি সঞ্চয় থাকতে পারে, সেই জায়গাটা যখন ভাঁজ খেয়ে কী হবে, ভাঁজ খাওয়া শুরু করবে, তখন আস্তে 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 কিন্তু ভঙ্গির পর্বতের কিন্তু সৃষ্টি হতে পারে। যেমন ইউরেশীয় প্লেট আর ইন্ডিয়ান প্লেট, এই দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসার জন্য এদের মধ্যবর্তী যে অগভীর টেথিস নামক যে অগভীর সমুদ্র ছিল, সেই অগভীর সমুদ্রের পলি ভাঁজ খেয়ে কিন্তু বর্তমানে ভঙ্গির পর্বতমালা বা যেটাকে আমরা বলছি হিমালয় পর্বতমালা কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে আমরা কি বলবো, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা। আর লাস্ট কি বলবো, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলবো? এক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, এর ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। আর এই সীমান্তে কিন্তু পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হবে না, ওই জন্য এটাকে আমরা বলবো কি নিরপেক্ষ সীমানা বলা হয়। যেমন ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি এইরকম একটা নিরপেক্ষ প্লেট সীমানার কিন্তু উদাহরণ। আর এই চ্যুতি বরাবর কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর ও উত্তর আমেরিকা পাত দক্ষিণে কিন্তু সরেছে। তাহলে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। তো অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, এবং যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও, যাতে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমাদের অসুবিধা না হয়।